ওই নাম নিয়ে খুব ব্যস্ত, মানে হামিদ মন্ডল, কালকে তার নাম টুলু মন্ডল হতে পারে, পরশু তার নাম শেখ শাহজাহান হতে পারে, বখতিয়ার খিলজি হতে পারে। নামটা ইম্পর্টেন্ট নয়, কারণ ওই নামগুলো হচ্ছে একটা বট গাছের একটা পাতা, হাজার হাজার পাতা। আমার সমস্যা হচ্ছে ওই বট গাছটা, যেহেতু বট গাছটা বা তার শিকড়গুলো সন্ত্রাসবাদের, তার পাতাগুলো তো সন্ত্রাসবাদী হবে। একটা পাতার থেকে আরেকটা পাতা কি আলাদা করা যায়? এই যে সেফ করিডোর, সেফ প্যাসেজ বা সেফ হেভেনের ব্যাপারটা যখন শেষ হবে, যেটা হয়েছে বিজেপি চলে আসার পর, আমাদের সরকার হওয়ার পর, তখন যখন এরা সন্ত্রাসবাদীরা দেখবে যে আমাদের আর সেই সোকল সেফ হেভেনটা নেই, তখন কিন্তু ওরা নিজেদের রূপ করবে। পশ্চিমবঙ্গে গত 15-20 বছর ধরে তারা যে স্লিপার সেল বানিয়েছে, যেটাকে জেনারেলি তোমরা বলো স্লিপার সেল, তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, যারা মাটির ওপরে রয়েছে। তাদের কোনো ট্যাগ নেই, তারা জীবনে সন্ত্রাসবাদের সঙ্গে জড়াবে না সরাসরি, তারা কোনো অপরাধ করবে না, তারা সমাজে প্রভাব বিস্তার করবে এবং যখনই প্রয়োজন পড়বে সন্ত্রাসবাদী বা জিহাদিদের জন্য হাত পাবে। এটা একটা বদগাছ, যত ধরা পড়ছে না, সে পার্থ চ্যাটার্জি থেকে স্বরূপ বিশ্বাসে হোয়াটএভার, যা যা যতগুলো নাম বলবে, শেখ শাহজাহান থেকে, এগুলো সব হচ্ছে ওই বট গাছের পাতা। আসল বট গাছের শিকড়টা হচ্ছে মমতা ব্যানার্জি, তার একটা বড় বিরাট বড় শাখা হচ্ছে অভিষেক। আমার ওনার অভিজ্ঞতা, ওনার অভিনয় দেখার দুর্ভাগ্য হয়নি। উনি অন্যান্য হাজার কারণে, বিভিন্ন অশ্লীল কারণে লোককে যা যা কমেন্ট করেন সেগুলো শুনেছি। অভিনেত্রী কিনা আমি জানতাম না, তাহলে তো বলতে কাঞ্চন মল্লিক দিয়ে ধ্বংস করা বা সেটা তো ভেঙে দিয়েছে, ভেঙেছি। এখন অব্দি 37টা বিল্ডিং ভেঙেছে এবং আমার হাতে এখন লিস্টে 108টা রয়েছে, সেগুলোর কাগজপত্র যাচাই চলছে। আগে ওই কংক্রিটগুলো যেগুলো অচলায়তনের মতো ছিল, ওগুলোকে আগে থেকে গিয়ে সাফ করছি, কারণ পাথরে তো পদ্মফুল ফুটবে না। মাটিকে আবার সজীব করা হচ্ছে, তারপর পদ্মফুল ফুটবে এবং উত্তরপাড়ার ওই হিল মোটরের যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে আবার আলো জ্বলবে, সেখানে আবার ফ্যাক্টরি থেকে সাইরেন শুনবে, লোকের খুব বেশি সময় নেই, একটু সময় দেওয়া হোক। দীপাঞ্জন দা, আমরা দেখেছি যে হামিদ মন্ডল নামের একজন জৈশ জঙ্গি বলা হচ্ছে তাকে, তিনি আজকে ধরা পড়েছেন এবং তার বিরুদ্ধে এটাই অভিযোগ যে তিনি নাকি মুখ্যমন্ত্রীর মানে তাকে ফলো করছিলেন এবং মুখ্যমন্ত্রীকে খুন করার ছক করছিলেন। কি বলবেন এই বিষয়ে? না, আই ডোন্ট নো, আই মিন তোমার বলে না, অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ, তারা না ওই নাম নিয়ে খুব ব্যস্ত থাকে। মানে হামিদ মন্ডল, কালকে তার নাম টুলু মন্ডল হতে পারে, পরশু তার নাম শেখ শাহজাহান হতে পারে, বখতিয়ার খিলজি হতে পারে। নামটা ইম্পর্টেন্ট নয়, কারণ ওই নামগুলো হচ্ছে একটা বট গাছের একটা পাতা, হাজার হাজার পাতার মধ্যে। আমার সমস্যা হচ্ছে ওই বট গাছটা নিয়ে। তারা যেরকম ভাবে শিকড় ফেলিয়েছে মাটিতে, তো গাছ যখন ভালো করে শিকড় ফেলছে মাটিতে, তখন খুব স্বাভাবিকভাবে তার গাছে পাতা হবে। আর যেহেতু বট গাছটা বা তার শিকড়গুলো সন্ত্রাসবাদের, তার পাতাগুলো তো সন্ত্রাসবাদী হবে। একটা পাতার থেকে আরেকটা পাতা কি আলাদা করা যায়? তো আজকে হামিদ মন্ডল আছে, কালকে অন্য কেউ হবে। সমস্যা আমার সন্ত্রাসবাদ, জিহাদ নিয়ে। কিন্তু এইরকম একটা কিছু কি আপনারা আজ করেছিলেন, যে জন্য তড়িঘড়ি কলকাতায় এনআইএ থানাটা তৈরি করা হলো? না, দেখুন, পশ্চিমবঙ্গ যেভাবে সেফ করিডোর বানানো হয়েছিল বা সেফ একটা হেভেন বানানো হয়েছিল জিহাদিদের জন্য, লাস্ট 15-20 বছর ধরে সরাসরি প্রত্যক্ষ শাসক দল এবং শাসন প্রশাসনের সর্বোচ্চ মহলের মদতে, এটা আমরা আশা করেছিলাম। আমি অন্তত আশা করেছিলাম, আশা বলবো না, আমি অন্তত ভেবেছিলাম এটাই, যে এই যে সেফ করিডোর, সেফ প্যাসেজ বা সেফ হেভেনের ব্যাপারটা যখন শেষ হবে, যেটা হয়েছে বিজেপি চলে আসার পর, আমাদের সরকার হওয়ার পর, তখন যখন এরা সন্ত্রাসবাদীরা দেখবে যে আমাদের আর সেই সোকল সেফ হেভেনটা নেই, তখন কিন্তু ওরা নিজেদের রূপ ধরবে। তার জন্যই কিন্তু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার তারা তৈরি ছিল এবং তৈরি আছে, কারণ আরো অনেক কিছু হবে। এবং এই অনেক কিছুর কথা যখন বললেন, তখন আরেকটাও প্রশ্ন আসে যে বীরভূমে 7 জন ডাকাত ধরতে গিয়ে শেষ পর্যন্ত বাঘসিংহ ধরা পড়ছে। না না, এই বাঘসিংহ বীরভূম, বীরভূম বলে নয়, সারা পশ্চিমবঙ্গে তারা কিন্তু স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে।
পশ্চিমবঙ্গে গত 15-20 বছর ধরে তারা যে স্লিপার সেল বানিয়েছে, যেটাকে জেনারেলি তোমরা বলো স্লিপার সেল, তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্স, যারা মাটির ওপরে রয়েছে, তাদের কোনো ট্যাগ নেই, তারা জীবনে সন্ত্রাসবাদের সঙ্গে জড়াবে না সরাসরি, তারা কোনো অপরাধ করবে না, তারা সমাজে প্রভাব বিস্তার করবে এবং যখনই প্রয়োজন পড়বে সন্ত্রাসবাদী বা জিহাদিদের জন্য হাত বাড়িয়ে দেবে। লজিস্টিক সাপোর্টটা ওরা দেয়, ইনফরমেশন ওরা দেয়। ধরা পড়ে গেলে টেরোরিস্ট এই ব্যাপারটাকে গুলি দিয়ে একটা রাজনৈতিক বা ধর্মের রূপ দেয়। এবং জরুরি না যে ওভার দ্য গ্রাউন্ড ওয়ার্কার্সে মুসলিম হতে হবে বা একটি ধর্মের হতে হবে, হিন্দুও আছে, তারাও ওই সাপোর্টটা দেয়, যারা ওই জিহাদে বিশ্বাস করে বা যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে না। তো এটা তো চিন্তার ব্যাপার। এবং আপনি যে টুলু মণ্ডলের কথা একটু আগে বলছিলেন, এখানে যদি আমরা দোলা সেনের 25-75-এর হিসাব ধরি, তাহলে টুলু মণ্ডলের কাছে 25 ভাগের কিছুটা অংশ রয়েছে। এই কিছুটা অংশ যদি এত হয়, তাহলে 75 কত? আমি সব সময় বলেছি, বারবার বলেছি, বাংলা দুর্বৃত্তায়ন নিয়ে বলেছি যে এটা একটা বটগাছ, যত ধরা পড়ছে না, সে পার্থ চ্যাটার্জি থেকে স্বরূপ বিশ্বাসে হোয়াট এভার যা যা যতগুলো নাম বলবে, শেখ শাহজাহান থেকে, এগুলো সব হচ্ছে ওই বটগাছের পাতা। আসল বটগাছের শিকড়টা হচ্ছে মমতা ব্যানার্জি, তার একটা বড় বিরাট বড় শাখা হচ্ছে অভিষেক ব্যানার্জি। যতক্ষণ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হবে মাস দুয়েক, ততক্ষণ কিন্তু এরকম ভাবে একটার পর একটা পাতা দেখা যাবে। এই পাতাগুলো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে বা আমরা ছিঁড়ে নিচ্ছি। আসল বটগাছ শেকড় বাকড় সমেত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এবং এই অভিষেক ব্যানার্জি তিনি তো বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, হাইকোর্ট থেকে যখন সুযোগ পেলেন না, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছেন। এবার যে সত্যি সত্যি বিদেশে চলে যান, তাহলে তো তাকে ফিরিয়ে আনাই যাবে না। ভারত সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকারকে এতটা দুর্বল ভাবা আমার মনে হয় না সেটা ঠিক। চেষ্টা করে দেখুন। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিয়েছেন। এবারে ককরোচদের নেতা তিনি চাইছেন যে তাদের ওপরে যে গুলি বর্ষণ হয়েছিল সেটা নাকি অমিত শাহের কথাতেই হয়েছিল, সুতরাং অমিত শাহকে ইস্তফা দিতে হবে। এই বায়নাটা কি শেষ হবে যখন মানে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি করে? দেখো, আমি একটা কথা বলি, মশা মাছির মতো আরশোলাও বাড়িতে থাকাটা বিপজ্জনক, স্বাস্থ্যের পক্ষে হানিকারক, প্রাণহানিকারক হতে পারে। সেই জন্য আরশোলা সরাতে গেলে যথোপযুক্ত পেস্টিসাইডের ব্যবহার করি আমরা নিজেদের ঘরে। সমাজে বা রাষ্ট্রে যদি আরশোলাদের উপদ্রব বেড়ে যায়, তারপর পেস্টিসাইড দিতে হবে এবং সেই পেস্টিসাইড যথোপযুক্ত সময়ে যথোপযুক্ত ভাবেই দেবে। দীপাঞ্জন দা, তাহলে আর একটা বিষয় প্রশ্ন করি। এই যে পেস্টিসাইডের কথা বললেন, আরশোলাদের মিছিল হলো কলকাতায়, সেখানে সাংবাদিক নিগ্রহ হলো এবং এখন জানা যাচ্ছে যাদেরকে নিগ্রহকারী হিসেবে ধরা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন জানা যাচ্ছে সাংবাদিক নিগ্রহ হয়নি, মানে নো ওয়ান কিল্ড জেসিকার মতো নো ওয়ান হ্যারাসড দ্য জার্নালিস্ট। না, সেরকম কিছু নয়, তদন্ত তো চলছে। আমি নিজে সেখানে ছিলাম, সেদিন ফেসে গিয়েছিলাম। আমার চোখের সামনে এই সময়ের সিনিয়র জার্নালিস্ট শিলাদিত্যকে কিরম ভাবে মারা হয়েছে আমার চোখের সামনে। সেদিন আমার গাড়ি ওই বিল্ডিং এর বাইরে নিয়ে যেতে দেয়নি, পুলিশ ঢুকিয়ে দিয়েছিল ওই সিদ্ধা কমপ্লেক্সে, যেখানে এই সময়ের অফিস, যে আপনার গাড়ি বাইরে গেলে জ্বালিয়ে দেবে, কারণ আপনি পরিচিত মুখ এবং এদের সবার শত্রু। আমিও বলি দেখি কি করা যায়। তা আমি গাড়ি ছেড়েই, আমার একটা প্রোগ্রাম ছিল রোটারি সদনে, আমি ওখান থেকে হেঁটে ওই জিহাদিদের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে আমি মেট্রো স্টেশনে ট্রেন ধরে আমি গিয়েছিলাম। আমি শুনছিলাম, আমি যখন বেরিয়ে যাচ্ছি চারপাশ থেকে লোকজন কি কি কমেন্ট করেছে আমি শুনেছি, প্রভোগ করার চেষ্টা করেছে। আমি প্রভোগ হইনি এবং সেখানে ওই খিদিরপুর রাজাবাজার গ্যাংই ছিল, সেই ছোট হাত পায়ে ছোট পায়জামা পরা, টিপিক্যাল চেহারা, তাদের মুখের ভাষা, একটা ছেলেও মুখে বাংলায় কথা হচ্ছিল না, সব হিন্দিতে উর্দুতে। তো এরা যদি বলা হয় যে এরা নিরীহ ছাক শিশু, তাহলে তো নেকড়ে বা হায়নাকে অন্য ভাষায় বলতে হবে। চিন্তা নেই, কেউ বাঁচবে না। শ্রীলেখা মিত্রকে নিয়ে কিছু বলুন। শ্রীলেখা মিত্র যে কাণ্ড করলেন, তারপরে তিনি এখন বলছেন, কে উনি কি করেন জানি না। অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আমার ওনার অভিজ্ঞতা, ওনার অভিনয় দেখার দুর্ভাগ্য হয়নি। উনি অন্যান্য হাজার কারণে, বিভিন্ন অশ্লীল কারণে লোককে যা যা কমেন্ট করেন সেগুলো শুনেছি। অভিনেত্রী কিনা আমি জানতাম না, তাহলে তো বলতে হয় কাঞ্চন মল্লিকও অভিনেতা। ঠিক আছে, সেটা উনি বলেছেন, যতক্ষণ সীমা না ছাড়াচ্ছেন, গণতন্ত্রে সবার বলার সুবিধা রয়েছে। এই সমস্ত লোকজনের জন্যই আজকে বামপন্থীরা একজনে এসে দাঁড়িয়েছে। জিরোই ছিল, এবার একজন হয়েছে, আবার বিলীন হয়ে যাবে। এই সমস্ত লোকজনই এনাফ
বামপন্থাকে নির্মূল করে দেওয়ার জন্য। ভারতে একটি ইউপি আছে, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটি ইউপিতে আমরা বসে আছি। ভারতের ইউপিতে বুলডোজার বাবা একজন, পশ্চিমবঙ্গের ইউপির বুলডোজার বাবা আপনি। তো সেখানে দাঁড়িয়ে উত্তরপাড়ায় যে বুলডোজার দাওয়াই দিয়েছিলেন, তাতে কি দেখছেন যে মানুষের মনে ভয় ধরেছে? যারা যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের মধ্যে ভয় ধরেছে? দেখুন, বুলডোজার দিয়ে ধ্বংস করা বা সেটা তো ভেঙে দিচ্ছি, কিন্তু ভেঙেছি এখন অব্দি 37টা বিল্ডিং ভেঙেছি। আমি আমার হাতে এখন লিস্টে 108টা রয়েছে, যেগুলোর কাগজপত্র যাচাই চলছে ডিএম এর অফিসে, বিএলআর, এবং সবগুলো ভাঙব। কিন্তু আমি তো আবার গঠনমূলক কাজও করছি। আজকে আমাদের এই উত্তরপাড়াতে প্রায় গোটা 30 বিশাল বিশাল জলাশয় ছিল, যেখানে মাফিয়া সিন্ডিকেট রাজ চলতো। কোটি কোটি টাকার মাছ উঠতো, একটা টাকাও সরকারের ট্রেজারিতে যেত না। সবগুলো পুলিশকে দিয়ে সিজ করিয়েছি 2 মাস আগে। প্রসেসের পরে অকশন হয়েছে। গতকালই একটি পুকুর থেকে, এবং মিডিয়াম সাইজের 800 কেজি মাছ উঠছে। এই 800 কেজি মাছ তো পশ্চিমবঙ্গ সরকারের বিক্রি করে ট্রেজারিতে টাকা যাবে। 1 লক্ষ টাকার মাছ উঠেছে। এরকম আরো গোটা 40 রয়েছে। তো ভাবতে পারছো যে কি লেভেলের টাকা লুটপাট হতো। এবার এই টাকাগুলো তো সরকারি কোষাগারে গেছে, এবং এই টাকা দিয়েই তো উত্তরপাড়ার গঠনমূলক বা ভালো কাজগুলো হবে। রাস্তা সারাই বলুন, লাইট লাগানো বলুন, সবকিছু হবে। আর গঠনমূলক কি কি কাজ করছি, আমার এসে গেছে প্রায় দিন, 100 দিনের দিন। সেদিন আমরা রিপোর্ট কার্ড পেশ করবো। আরেকটা বিষয়, উত্তরপাড়া নিয়ে প্রশ্ন, যে যখন ভোটের প্রচারের সময় আপনি সাংবাদিকদেরকে ডেকেছিলেন দেখার জন্য যে এখানে সেই হিন্দ মোটর, যা একসময় ভারতের গর্ব ছিল, তার কি অবস্থা, সেই হিন্দ মোটর নিয়ে কিছু চিন্তা ভাবনা আছে আপনার? নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে, অনেকে যদি এটা ভেবে থাকে যে আমরা 15 বছর, তার আগে 34 বছর, প্রায় 50 বছরের ধ্বংসাবশেষে একদিনেই পদ্মফুল ফুটিয়ে দেবো, হয় না। আগে ওই কংক্রিট গুলো, যেগুলো অচলায়তনের মতো ছিল, ওগুলোকে আগে ভেঙে গুড়িয়ে সাফ করছি, কারণ পাথরে তো পদ্মফুল ফুটবে না। মাটিকে আবার সজীব করা হচ্ছে, তারপর পদ্মফুল ফুটবে। এবং উত্তরপাড়ার ওই হিন্দ মোটরের যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে আবার আলো জ্বলবে, সেখানে আবার ফ্যাক্টরি থেকে সাইরেন শুনবে, লোকের ঘুম ভাঙবে। খুব বেশি সময় নেই, একটু সময় দেওয়া হোক।